আসসালামু আলাইকুম। অবশেষে বহু প্রতীক্ষিত আলাপ, আলোচনা, দেখা হলো, দুজনের দেখা হলো, কথা হলো, আলোচনা হলো। ডক্টর ইউনূস আর তারেক রহমান। আমরা যে আশা করেছিলাম সে আশা কি পূর্ণ হবে নাকি আমাদের আশা ব্যর্থতায় পর্যবসিত হবে, এটা বলার এখনো বোধহয় সময় আসেনি। কেবল আজকে আলোচনা শেষ হলো। তবে আমি আশাবাদী যে শুধু তারেক রহমান এবং ডক্টর ইউনূস আলোচনার শেষে হাসি মুখে বাইরে সবার সামনে এসছেন সেই জন্যই না, যে আলোচনার বিষয়বস্তু ছিল একটা আর জনসম্মুখে যেটা বলা হলো সেটা আরেকটা। এটা আমি বিশ্বাস করি। মানে শুধু নির্বাচনের তারিখ নির্ণয়ের জন্য তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূস দেখা করতে যাননি। এখানে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। হয়তো সবার একসঙ্গে আলোচনা করেছেন তাদের সহযোগীদের নিয়ে, অথবা ওয়ান অন ওয়ান, মানে একান্ত যে মিটিং হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের, সেখানে কেবলমাত্র দুইজন একান্তে যে কথাবার্তা বলেছেন সেটা শুধু নির্বাচনের তারিখ নির্ণয় নিয়ে নয়। এটা একটা আই ওয়াশ। আমাদের এমন একটা ইমপ্রেশন দেওয়া হলো যে ডিসেম্বরে না এপ্রিলে কবে নির্বাচন হবে। বিএনপি বলছে ডিসেম্বরে হতে হবে, ডক্টর ইউনূস বলছেন এপ্রিলে আমরা মোটামুটি প্রথমার্ধে আমরা করব। কম্প্রোমাইজ হিসাবে আমরা শুনতে পাচ্ছি অনেকে বলছেন ফেব্রুয়ারি মাসে হবে, রোজার আগে নির্বাচন হবে। খালেদা জিয়াও তাই বলেছেন। এটা একটা ট্যাকটিক্যাল ব্যাপার। মূল ব্যাপার তো নিশ্চয়ই নির্বাচনের তারিখ নয়। ডক্টর ইউনূস কার কাছে কিভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে উনি চলে যাবেন সেটাই আলোচনার মুখ্য বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়। উনি তো হুট করে চলে যেতে পারেন না। উনি বলেছে এটা সংস্কার হবে, বিচার হবে। সংস্কারও এখন শেষ হয় নাই, বিচার তো বোধহয় আমি বলবো শুরুই হয় নাই। কারণ যে তার মানে গদায় লস্করি চালে বিচার চলছে, এটা এইভাবে চললে আরো 10 বছরেও কোনো বিচার শেষ হবে না। সেটা পরিবর্তন যেটা বিএনপি বলেছে তারা করবেন, আমি মনে করি তাই নির্বাচিত সরকারই করবেন। ডক্টর ইউনূসের প্রতি যে আমরা আশা করেছিলাম, এমনকি তারেক রহমানও বলেছিলেন, মানে টু বি ফেয়ার, তারেক রহমানকে আমরা দোষ দিতে পারি না। তিনি ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন এখন ডক্টর ইউনূসেরই ক্ষমতা গ্রহণ করার সময়, এবং খুব জাতি খুব সঠিক ব্যক্তিকে সিলেক্ট করেছে। আমি তাই মনে করতাম। আমি তো মনে করতাম 5-7-10 বছর উনি চালিয়ে যাবেন এবং দেশটাকে পুরোপুরি লাইনে না তোলা পর্যন্ত উনি ছাড়বেন না, ছেড়ে যাবেন না। আমি অনেক আশান্বিত ছিলাম, এটা আর বলার দরকার নেই। আপনারা সবাই ছিলেন। আমার আশা ভঙ্গ হয়েছে। যাদের এখনো মোহভঙ্গ হয়নি, যারা মনে করেন ডক্টর ইউনূস ডেলিভার করছেন এবং যা বলেছিলেন তাই করছেন, তারা হয় একটা মানে স্বপ্নের ভিতরে আছেন, অথবা সঠিক বিষয়টা দেখা তাদের ক্ষমতাও হারিয়ে ফেলেছেন, বা ইচ্ছা করেই তার এই ধরনের কথা বলেন। সেদিন একজন প্রখ্যাত ইউটিউবার ইলিয়াস হোসেন, আমি নামই বলি, তার বিরুদ্ধে কিছু বলছি না, ইলিয়াস হোসেন পর্যন্ত বলেছেন ডক্টর ইউনূস যা করার কথা ছিল করেন নাই। উনি তার নিজের ব্যক্তিগত কথাও বলেছেন যে আমার বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো ইউনূস সরকার উইথড্র করেনি। এখন প্রশ্ন তো তাই, তারা কি শুধু নির্বাচনের কথা বলেছেন নাকি নির্বাচনে বিএনপির হাজার হাজার, অনেকে বলছেন লক্ষের উপরে লোকের বিরুদ্ধে মামলা রয়েছে, সে মামলাগুলো কি ফর্মে যাবে, কোথায় যাবে, এখনো কোর্টেই চলছে, মামলাগুলো কবে খারিজ করা হবে সে ব্যাপারে কিছু আলাপ হয়েছে কিনা। আমি তো মনে করি মামলা উইথড্র করার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু নির্বাহী আদেশে খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলা এবং ডক্টর ইউনূসের নিজের মামলাগুলো তুলে ফেলা হয়েছে, বাদ বাকিদের মামলার কি হবে। এবং যে ব্যাপারটা খুবই লক্ষণীয়
যে ডিসেম্বর 2024-এ তারেক রহমানকে যে অব্যাহতি দেওয়া হলো, তারপরে আবার সরকার আপিল করলো মে মাসে সুপ্রিম কোর্টে, এটা সিদ্ধান্ত জানা যাবে 1 জুলাই। আর মাত্র ধরেন 17-18 দিন পরে আমরা জানতে পারবো যে সরকার সমস্ত মামলাটাই খারিজ করে দিয়েছে কিনা, ওই যে গ্রেনেড হামলা মামলা, নাকি তার উপর আবার আপিল হয়েছে। তো আমার মনে হয় না যে এখন সরকার তারেক রহমানের বিরুদ্ধে আপিল করে কিছু করবেন, তারা মনে হয় মামলাটা খারিজ করেই দেবেন। শুভবুদ্ধির উদয় হয়েছে নিশ্চয়ই। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে আলাপ হলো না, এটা আমরা জানতে পারলাম না কেন। এটা জানানো উচিত ছিল। প্রেস রিলিজ, ছোট্ট একটা প্রেস রিলিজ বেরিয়েছে, সেখানে আমরা একটা খবরের কাগজে যা দেখেছি, টেলিভিশনে যা শুনলাম দেখলাম, তাই, তার চেয়ে বেশি কিছু তো নেই। আমরা চাই একটা কংক্রিট স্টেটমেন্ট। এটা ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে আসা উচিত এবং বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে স্টেটমেন্ট আসা উচিত ট্রান্সপারেন্সির জন্য। মানে দেশের লোক তো অন্ধ করা থাকতে পারে না। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ হলো, আপনারা কি আলাপ করলেন তার ডিটেইলস 15, 20টা, 25টা, 30টা পয়েন্টে 1, 2, 3, 4 করে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটার আমরা একটা হিসাব চাই। এটা যারা প্রতিনিধিত্ব করছেন জনগণের, তারেক রহমান এবং যে সরকার এখন মোটামুটি ম্যান্ডেট পেয়ে বসে আছেন, তাদের একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। এবং এটা যদি না হয় তো আমরা আলোচনা করব, দাবি করব যে আপনারা কি করলেন, কি আমাদের কি দিচ্ছেন। নির্বাচনের তারিখ এটা কোনো ব্যাপার না, ডিসেম্বরে না হয়ে এপ্রিলে ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে, রমজানের আগে নির্বাচন হবে, এটা তো কমন সেন্সের ব্যাপার। আমাদের ইতিহাসে সবসময় নির্বাচন হয়েছে ডিসেম্বর থেকে মার্চের ভিতরে। আপনি এপ্রিলের ঝড়ের মৌসুমে বা ঈদের সময়, রোজার সময় কোনোদিন নির্বাচন হয় নাই, ওটা প্রশ্নই ওঠে না। গরমের দিনও নির্বাচনের প্রশ্ন ওঠে না। তার মানে পিছিয়ে আবার সেপ্টেম্বরে যাবেন, এটা আমরা মানতে রাজি নই, কারণ আপনারা ডেলিভার করতে পারেননি। ডক্টর ইউনূস যদি ডেলিভার করতেন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করতাম উনি আরো 5 বছর থাকুন। সেদিকে আমরা যাচ্ছি না। এখন একটা প্রশ্ন রয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে কিনা। এই যে ব্রিটিশ সিস্টেম, জেপি সিস্টেম, আমরা নির্বাচন দেখি ফার্স্ট পাস দ্য পোস্ট, মানে 42%, 43% ভোট নিয়ে সরকার গঠন করা হচ্ছে, সেটাকে আমরা বলছি গণতান্ত্রিক। ব্রিটিশ সরকারের ওরকম ব্যবস্থা থাকলেও, ভারত থাকলেও আমরা মনে করি না সেটা সুফল দেয়। সুতরাং আমরা মনে করি প্রতিটা ভোট কাউন্ট হবে এবং ভোটের প্রপোর্শনে তাদের পার্লামেন্টে সিট দেয়া হবে। এবং পার্লামেন্টটা কেমন হবে, 1 কক্ষ বিশিষ্ট না 2 কক্ষ, ইউনিক্যামেরাল আর বাইক্যামেরাল, সে ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, আপনি তাড়াহুড়া করে, এখনো সময় আছে আপনার কাছে, যদি ডিসেম্বরে নির্বাচন হয় 6 মাস সময় আছে, 6 মাসের ভেতরে আপনারা এই সংস্কারটা শেষ করে ফেলেন। সরকার পদ্ধতি, নির্বাচন পদ্ধতি এবং ট্রান্সপারেন্সি, নির্বাচনের আগে এবং পরে কি হওয়া দরকার, বিদেশি তত্ত্বাবধায়করা আসবেন, দেখতে আসবেন, অবজারভার আসবেন, তাদের ব্যবস্থা করা, এবং তার আগে মামলা খারিজ করা। মামলায় সাজা না হলেও একটা লোকের ভিতরে মামলা থাকবে, মিথ্যা বেআইনি মামলা, সেটাই 10 মাসে সরকার কেন করলো না? তাদের তো জবাবদিহি করার কথা, কিন্তু যেহেতু তারা চলে যাচ্ছেন, এটা তাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মামলা থাকবে না, সমস্ত মামলা উইথড্র করা হবে এবং জনগণের যে দাবি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই প্রপোর্শনে তাদের সিট নির্ধারিত হবে। মানে আর আরেকটা ব্যাপার নিশ্চিত করতে হবে, দেশে এই 50, 60, 70টা দলের কোনো অবকাশ নেই। সেখানে সংস্কারের ভিতরে আনতে হবে যে যে কোনো দল কমপক্ষে যদি 5% ভোট না পায়, তাহলে তাদের রেজিস্ট্রেশন, নিবন্ধন বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখবেন যে দেশে 3-4টার বেশি দল থাকবে না, 3-4টা, বড় জোর 5টা, টেনে টুডে। বাদ বাকিরা কোন দিকে যাবেন সে দায়িত্ব জনগণের নয়, সে দায়িত্ব সরকারের নয়, সে দায়িত্ব কারো নয়। তারা শখ করেছিলেন দল বানাবেন, হলো না, বাস বাড়ি চলে যান। এটা নিশ্চিত করতে হবে। এই 50টা দল নির্বাচন করুক, এবার করবে, কিন্তু নির্বাচনের
ফলাফলের সঙ্গে সঙ্গে তাদের নিবন্ধন ব্যাপারটা নির্ধারিত হবে। 5% পায়নি ওই বাতিল, 5% পায়নি বাতিল, এইভাবেই করতে হবে। দরকার হলে আবার ওই কনস্টিটিউয়েন্সি গুলো আবার নির্বাচন হতে পারে। মানে একটা আমরা যদি ডিসেম্বরে করলে ভালো হয়, অথবা ফেব্রুয়ারির মধ্যে করলে, মার্চের মধ্যে যদি আমরা এই ধরনের কনস্টিটিউশনাল প্রভিশন থাকে আসে, যদি সমস্যার উদয় হয়, তখন আমরা এটা করতে পারবো। এটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে চূড়ান্ত মত দেবেন। আমি আমার একটা ক্ষুদ্র মত দিলাম এখানে। তো আমার মূল কথাটা হচ্ছে, বক্তব্যটা হচ্ছে প্রপোর্শনাল হতে হবে। মানে 40% ভোট নিয়ে যেন কেউ সরকার গঠন না করে, কমপক্ষে তাকে 51% ভোট নিশ্চিত করে তারপরে ক্ষমতায় বসতে হবে, 50-এর চাইতে বেশি। তো আমি মনে করি এটা একটা শুভ লক্ষণ। তবে এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে সংস্কারের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে মুখ্য আলোচনা হয়েছে। সেখানে আইন বিশেষজ্ঞ এবং স্বরাষ্ট্র আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার কথা ছিল। সেখানে আমরা দেখছি ডক্টর খলিলুর রহমানকে নিয়ে গেছেন, এবং বিএনপি দাবি করেছিল খলিলুর রহমানকে অপসারণ করতে হবে ন্যায্য সঙ্গত কারণে। আমি এর সঙ্গে 100% একমত পোষণ করি। সে খলিলুর রহমান সাহেবকে ডক্টর ইউনূস কোন বিবেচনায় সঙ্গে নিয়ে গেলেন আলোচনায়, এটা আমার বোধগম্য হলো না। এই যে বিতর্কিত, মহাবিতর্কিত রাদার, এই যে করিডোরের ব্যাপারটা, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে খর্ব করবে, যুদ্ধের ভেতরে ঠেলে দেবে, সেরকম একটা পরিকল্পনা ডক্টর ইউনূসের থাকলেও আমি মনে করি তারেক রহমানের সেটা নেই, বিএনপির সেটা নেই। এটা একটা শুভ লক্ষণ। কিন্তু যে ব্যক্তি এই করিডোর নিয়ে খুব উৎসাহী, এবং ডক্টর ইউনূস নিজেও, তারা কি করিডোর নিয়ে একান্তে কোথাও আলাপ করেছেন? এটা আমাদের জানার অধিকার আছে। সবকিছু হাস হাস গোপন থাকবে এবং করিডোর বলে কোনো জিনিস ছিল না। আমি করিডোরের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আপনারা তো মনে করেন এটা তুচ্ছ ব্যাপার, মুখ ফসকে তহিদ সাহেব বলে দিয়েছেন, এটা ঠিক তা নয়। এখানে ডক্টর ইউনূস যে মানে পরিকল্পনাটা করেছেন, ওটা যদি ভেস্তে গিয়ে থাকে তো ভালো, আর যদি এটা না গিয়ে থাকে তাহলে আমাদের জানার অধিকার আছে যে ওই করিডোর নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা। সোজা কথা আমি শেষ করার আগে বলতে চাচ্ছি যে আপনারা জনগণকে জানাবেন, আমাদের জানার অধিকার আছে। আলাপ হয়ে গেল, তারপরে সবকিছু খবরের কাগজে, কালকের খবরের কাগজে আর কিছু থাকবে না, সেটা হতে পারে না। খবরের কাগজে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিস্তারিত জিনিস জানতে চাই। আর সরকার যদি কোনো কিছু লুকায় না দিয়ে থাকে, তাহলে বিএনপির নেতৃবৃন্দের এটা নৈতিক দায়িত্ব, তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে কোথায় কি হলো, যদি কোনো আলাপে কোনো যেরকম বড় ধরনের দ্বিমত হয়ে থাকে, সেটাও আমাদের জানা দরকার। তাহলে একটা কনসেনসাসের মাধ্যমে আমরা এই যে যেখানে যেখানে আনস্মুথ, যেখানে 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 গরমিল রয়েছে, মতানৈক্য হয়নি, মতানৈক্য ছাড়া কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো না, সুষ্ঠু নির্বাচনও হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি সহ বড় দল যে 2-4টা আছে তারা, এবং সরকার, যে সরকার ক্ষমতা হস্তান্তর করবে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। তা না হলে কিন্তু ডেডলক হবে। কেউ যদি বয়কট করে, নির্বাচন করব না, আপনার আন্ডারে করব না, শেষ মুহূর্তে যেন আমরা ওই ধরনের কোন নাটকের সম্মুখীন না হই। যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু চাইবে আন্ডারস্ট্যান্ডিং না হোক, একটা গড়বড় হোক, সেনাবাহিনী ক্ষমতা দখল করুক। এই ধরনের কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে কামনা করে আমি আমার আজকের কথা শেষ করছি। মানে বেশি কিছু বলার অবকাশ নেই, তবে আমি আশা ব্যক্ত করছি যে তারা একটা ট্রান্সপারেন্টলি আমাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরবেন।